নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আলিপুর থেকে আমি সন্তু রয়েছি হচ্ছেটাকে নিয়ে আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, বলুন তো মানুষের স্বার্থে আপনি যদি বিরোধিতা করতে চান কিভাবে করবেন? কিভাবে করবেন? বারে বারে আমরা শুনি এই রাজ্যকে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছেন, বিরোধীরা মাটিতে শুয়ে প্রশ্ন করছেন, বিরোধীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আজ আলিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভ্যাকসিন, যেটা মানুষের স্বার্থ, তা নিয়ে বিরোধিতা করতে রাস্তায় নেমেছে, তা নিয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপি। আমরা দেখলাম এ রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটে চলেছে। এবং এ রাজ্য ছাড়াও আলিপুর বিভিন্ন জায়গায়, আলিপুরদুয়ারের মাটিতেও একই কাণ্ড। এবং আলিপুরদুয়ারে আমরা দেখলাম ভ্যাকসিন কাণ্ড নিয়ে রণংদেয়ী ভূমিকায় বিজেপি। প্রতিবাদ শুরুর আগেই বিজেপি কর্মী সহ একের পর এক নেতা কর্মীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমি আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, ভ্যাকসিন নিয়ে এ বাংলায় হচ্ছেটা কি? 7টি উপনির্বাচন হবে, তার মধ্যে 5টি হবে উপনির্বাচন পর্যায়ে, আর 2টি নির্বাচন হবে মূল নির্বাচন চলাকালীন আমাদের প্রার্থীর প্রয়াণে। 2টো নির্বাচন স্থগিত হয়ে গেছে, অর্থাৎ সবগুলোই একই তালিকাভুক্ত হচ্ছে। এবং এটাও আমরা তথ্য দিয়ে আজকে বলবার চেষ্টাও করেছি যে গত এপ্রিল মাসে যেখানে পশ্চিমবাংলায় কোভিডের শতকরা রেট ছিল 33%, সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে বিলো 2%। এবং এই পরিস্থিতিতে আমরা তাদেরকে যথাযথভাবে ব্যাখ্যা করে এটাই বোঝাবার চেষ্টা করেছি যে রাজ্যের মানুষ, তাদের এটা প্রত্যাশা যে নির্বাচন 6 মাসের মধ্যেই সম্পন্ন হোক। তার জন্য যদি অল্প সময় প্রচারের জন্য ধরে রাখা হয়, তাতেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে বলেছেন, এতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই, বাংলার মানুষ চাই যে এই নির্বাচন সম্পন্ন হোক। এবং আমরা নিশ্চয়ই কথা বলবো যে নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক, মুখ্য নির্বাচন কমিশন স্বয়ং তিনি যেভাবে আমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন, উনি উনার মতামত ব্যক্ত করেছেন, উনি উনার মতামত প্রকাশ করে সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা আশাবাদী মন নিয়েই যাচ্ছি। আমরা নিরাশ নই আজকের আলোচনায়। এবং এটা একটা সদর্থক, পুরোপুরি না বললেও নিশ্চয়ই এটা আর 5টা স্মারকপত্র জমা দেওয়ার থেকে নিশ্চয়ই কিছুটা ভিন্ন। আমাদের ভালো পরিবেশে আলোচনা হয়েছে। উনি অসুবিধার কথা যেগুলো বলছেন উনার এখনও আরও জেলাভিত্তিক রিপোর্ট নেওয়া, সারা রাজ্যের পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করে দেখা, সেগুলো উনি নিজের মতো করে পরীক্ষা করছেন এবং সেই কাগজ তিনি আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু কোনো সময়, এটা শুধু আমাদের রাজ্যে না, অন্যান্য রাজ্য, এটা দেখে আমার সবসময়তেই মনে হয়েছে বা আমাদের এই ধারণা হয়েছে যে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা রাজ্যসভার বিষয়টা নিয়ে আজকে এখানে কোনো আলোচনা করিনি, সবটা আলোচনা করেছি পশ্চিমবাংলার এই বিধানসভার উপনির্বাচন। মুখ্য নির্বাচন কমিশনার কি বললেন? সদার্থক ভূমিকা নিয়েছেন উনি, ওনারা আলোচনা করছেন, বিস্তারিতভাবে আলোচনা করে সদার্থক পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, আমরা আশা করছি যে ওনার যে সিদ্ধান্ত হবে সেটা আমাদের এই নির্বাচন তাড়াতাড়ি, অন্তত যেটা আছে কনস্টিটিউশনে যে 6 মাসের মধ্যে করা উচিত বলে আমরা মনে করছি, তার মধ্যেই হবে বলে আমরা আশাবাদী। ওনাদের একটা জিনিস হচ্ছে যে এটা আমাদের বলার ছিল যে একটা লিগ্যাল কম্পালশন আছে
এবং এর আগেও এটা আমরা বলেছি যে এর আগেও অনেকে গেছে সুপ্রিম কোর্টে গেছে নির্বাচন বন্ধ করার জন্য, তখন ওনাদেরই স্ট্যান্ড যে 6 মাসের মধ্যে আমাদের ইলেকশন করতেই হবে। এবং সুপ্রিম কোর্টও বারবার বলেছে, তাই জন্য রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্টে যে প্রভিশন আছে রেড উইথ সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ওনারা সেটা খুব ভালোভাবে জানেন এবং ওনাদের খুব পজিটিভলি তাদের যে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে ইলেকশনটা করার একটা চিন্তাভাবনা রয়েছে। এবং মনে হয় যে ওরা যে সমস্ত ডাটা কালেক্ট করছে আমরা অত্যন্ত বলতে পারি একটা ভালো হোক যা হোক আমরা আশা নিয়েই যাচ্ছি। জেলাভিত্তিক নির্বাচন কমিশন অনলি কোভিড নির্বাচন কমিশন জেলাভিত্তিক যে রিপোর্ট তৈরি করছে সেটা কি পোস্টপোন ভায়োলেন্সের উপর নাকি না ভায়োলেন্স আসছেই না এখানে ভায়োলেন্স কিচ্ছু না, ভাই, কোনো ভায়োলেন্স নাই। কোভিডের violence রিপোর্ট নেই, COVID। শুধু আমাদের স্টেটে নয়, 20খানা টোটাল সারা ভারতবর্ষে 20খানা এরকম উপনির্বাচন করতে হবে, মানে 20খানা সিটে। তাই বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে হবে সেখানকারও রিপোর্ট শুধু কালেক্ট করে ওরা মানে সবই একসঙ্গে করার চেষ্টা করছে আর ইলেকশনটা করার। ওরা বলছেন, একটা কথা বলেছেন যে আমরা কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস হোক এটা আমরা চাই না। आज हम लोगों ने तृणमूल कांग्रेस की तरफ से एक संसदीय दल का प्रतिनिधि रूप से मुख्य निर्वाचन कमिश्नर के साथ हमारे दीर्घ बातचीत हुआ। पश्चिम बंगाल में 7 विधानसभा चुनाव क्षेत्रों में जो उपनिर्वाचन होने का बात है, जो मूल निर्वाचन का समय से 2 व्यक्ति को निधन हो गए और 5 बाद में हुए थे, तो ये 7 चुनाव क्षेत्र में 6 महीना का बीच में ये चुनाव हो जाने के लिए हम लोगों ने मुख्य निर्वाचन कमिश्नर को पास और उनको फुल बेंच को पास आवेदन किया। उन्होंने बहुत ध्यान से हमारे विषय पर सुना और हम लोगों ने आशा करते हैं कि आज के हमारे जो विषय पर चर्चा हुआ उसी लिए हमारा ये प्रतिनिधि दल हम लोग सोचते हैं कि ये फलप्रसू हुआ, ये फलदायक हुआ और हम लोग आशा करते हैं कि हम लोगों ने जो विषय जिस तरह से चीफ इलेक्शन कमिश्नर के पास हम लोगों ने दाखिल किया एक स्मारक निधि का साथ, उन्होंने वो पढ़ के देखा और उन्होंने भी उनका अभिमत व्यक्त किया। उन्होंने ये भी बताया उन्होंने एक स्टडी करते हैं, जो स्टडी में सारे राज्यों में कहाँ कौन जगह पर कोविड परिस्थिति कहाँ है। हम लोगों ने भी हमारे रिपोर्ट दिया। अप्रैल महीना में हमारे पश्चिम बंगाल में जो 33% थे, आज हमारे बंगाल में बिलो 2% आ गए। ये हम लोगों ने लिखित रूप से उनको दिया। तो हम लोगों को कभी ये आलोचना का समय हमारे मन में नहीं आया कि उन्होंने हमारे अभिमत के साथ कोई द्विमत पोषण करते हैं। तो हम लोग आशा लेके चलते हैं। आज ये आलोचना फलप्रसू हुआ। दादा अभी तो चुनाव आयोग देरी कर सकता है। इंग्लिश से चुनाव बोलो शुरू करो। समय है, हमारे मुख्यमंत्री ये बताया कि 7 दिन का गैप देने के बाद 7 दिन का बीच में चुनाव का डिफरेंस हो जाए तो हम लोग उसमें भी शामिल होने के लिए तैयार हैं। हिंदी में बोलो। Just in 1 minute, I'll say that 6-member delegation of Trinamool Congress MPs, we met the Chief Election Commissioner with the full bench, Sushil Chandra, Rajiv Kumar and Mr. Pandey, and gave him a memorandum requesting for immediate holding of the elections that are due in the state. Out of these, 2 elections were countermanded due to death of candidates. 2 elections were caused due to death of candidates who won, and 3 have been caused by resignation of people. So total 7.
we gave our logic that this is a time when corona is at the lowest step. Daily infection rate has come below 1,000 and infection rate is less than 2%. This is an ideal time to hold the election. We requested the election commission to kindly hold the elections within 6 months so that the people of these 7 constituencies are not deprived of their franchise and so that they get their elected representatives in the state assembly. The election commission gave us a patient hearing. They explained what their thinking was and we are very hopeful after this discussion with the election commission. हाँ? हाँ बोलो. You see, we have also pointed out. Hello, why is sir? We have also pointed out that the provisions of the Representations of People's Act and the various judgments of the Supreme Court clearly lay down the position that election should be held in a vacant seats within a period of 6 months, and it is the entire election commission has agreed to that. Yes, that is our endeavor also, and we are the facilitator for holding the election, and it is, we do not want to see any constitutional crisis. They are considering the case with a, I think, very positively, and they are, we believe that they will take all steps just in accordance with law. That means provisions of the act read with all Supreme Court judgments. So by November they have assured that they will conduct the by-election. No, they are saying that we have to hold it by September. দাদা বললেন একটা অন্য প্রশ্ন রয়েছে আজকে কলকাতা হাইকোর্টে এনএইচআরসি রিপোর্ট জমা দিয়েছে তারা বলছে ওখানে রুল অফ ল নেই বেঙ্গলে এবং This NHRC has nothing. They don't. ওদের কোনো কি রিপোর্টে কোনো স্যানিটিটি নেই। কারণটা হচ্ছে এই রিপোর্ট যারা আছে তারা সব তো বিজেপি অ্যাপয়েন্টেড লোক। বিজেপি অ্যাপয়েন্টেড লোকেদের কাছ থেকে কি হবে? তাদের কাছ থেকে তো হবে না। These are not elected posts. These are selected posts. All BJP peoples have gone. These things will be dealt with by the state government appropriately. ঠিক মতো ডিল করে দেবে। এনএইচআরসিতে কি রয়েছে? কিচ্ছু নেই। এগুলো তো সব ডক্ট্রিন অফ প্লেজার যাকে যাই আছে তাদের মধ্যে থেকে দিয়েছে। পার্লামেন্টে তুলবেন বিষয়টা বলছিলাম যে ওরা বলছে সিবিআইকে তদন্ত করা বিচার ব্যবস্থা বাইরে হবে ওখানে করা যাবে না এসআইটি করো এসব রিকমেন্ডেশন করেছে। শুনুন, দিস ইজ বিয়ন্ড। আমি জানি না কি রিপোর্টে আছে, যদি বলে থাকে তাহলে বুঝতে হবে এনএইচআরসি ভিন্ডিকটিভলি ম্যালাফিডে with a political motive they are trying to do it. This is not the job of NHRC এবং হাইকোর্টের যে অর্ডারে NHRC করছে সেই অর্ডারে কিন্তু এই স্কোপ ছিল না ফর মেকিং এ রেকমেন্ডেশন। NHRC was asked to inquire, not to make any recommendation. অথচ যখন রেকমেন্ডেশনই করতে বলেনি, এই রেকমেন্ডেশন করে NHRC প্রমাণ করে দিল একদম বিজেপির তল্পি বাহক হয়ে কাজ করছে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রণংদেহী ভূমিকায় বিজেপি। কেএমসি অভিযানের পর জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। আজ আমরা আলিপুরে দেখলাম বিক্ষোভ শুরুর আগেই একের পর এক নেতাকর্মীকে আটক করা হলো। আটক করা হলো দেবশ্রী রায় চৌধুরীর মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। আটক করা হলো বিজেপির যুব মোর্চার নেতা প্রীতম দত্তকে, যিনি আমার হচ্ছেটাকে অনুষ্ঠানে প্রায়শই আসেন, সেই প্রীতম দত্তকে আটক করা হয়েছে। আটক করা হচ্ছে একাধিক নেতাকর্মীকে। জেলায় জেলায় একই ছবি। আজ আমি বুক চিতিয়ে চোখের চোখ রেখে প্রশ্ন করব, যদি এই করোনা প্যান্ডেমিকে বিক্ষোভ না করা যায়, প্রতিবাদ না করা যায়, তাহলে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিভাবে রাস্তায় নেমেছিল তৃণমূল? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, যেদিন নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের ছবিটা আপনাদেরও মনে আছে। আজ বিজেপি প্রশ্ন তুলছে গণতন্ত্র কোথায় এ বাংলায়, হচ্ছে নাকি? প্রথমে আমি সঞ্জয় দার কাছে আসবো। আজকে যারা রয়েছেন আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন টিএমসি থেকে সঞ্জয় দা, আমার সঙ্গে রয়েছেন টিএমসি থেকে সঞ্জয় দা, আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু কর, আমার সঙ্গে রয়েছে তপময় বিশ্বাস। আমি প্রথমেই সঞ্জয় দার কাছে আসার চেষ্টা করবো। সঞ্জয় দা, আমাকে বুঝিয়ে দিন কেন প্রতিবাদ করবেন একটা ভুয়ো ভ্যাকসিন? আজকে আপনি ভ্যাকসিন নিয়েছেন, ভ্যাকসিনেশন হয়েছেন, তো আপনাকে যদি ভুয়ো ভ্যাকসিন দেওয়া হতো আপনি প্রতিবাদ করতেন না? ইয়েস অর নো? আচ্ছা, আমি একটা কথা বলি। জব্বলপুরে ভারতীয় জনতা পার্টির সাবসিডিয়ারি কেন বলছি, যেমন কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি আছে ইসিএল, বিসিএল, সিসিএল, যেমন বিএইচএ। আমি টপিক আসছি। 1 লাখ ভুয়ো রেমিডিসির ইঞ্জেকশন দিয়েছে। তার জন্য কে ছিল? ওর বিএইচি বিশ্ব হিন্দু পরিষদের মেন যে সবরজন সিং মোথা, দেবেন্দ্র চৌরসিয়া এবং সুরেশ জৈন, তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহানের রাজত্বে। দ্বিতীয় নম্বর, আপনি বলছেন যে প্যান্ডেমিক সিস্টেম না মেনে আন্দোলন। আচ্ছা, পেট্রোলের দামটা বেড়ে গেলে মার্কেটের জিনিসের দামটা বাড়বে না? এটা আপনার কমন সেন্স? এক মিনিট, না, সঞ্জয় সরকার, এক মিনিট। আপনি বলুন যেটা একে একে দুই হয় সেটা তো সব জায়গায় একে একে দুই হওয়া উচিত। ইয়েস অর নো? পেট্রোল ডিজেল নিয়ে প্রতিবাদ ভার্চুয়ালি করা যেত, ভার্চুয়ালি অনেক কিছু করা যেত। যদি আপনি রাজ্যের মানুষের কথা ভাবতেন, যদি রাজনীতির কথা ভাবতেন, তাহলে বিজেপি আন্দোলন করলে তাকে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি প্রশ্ন করছে, সঞ্জয় দা চোখের চোখ রেখে প্রশ্ন করছে। আপনার কাছে আসবো। আমি শেষ করতে চাইছি। উত্তরপ্রদেশে 10 তারিখে আমাদের স্টেট প্রেসিডেন্ট নীরজ রায়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের মহিলা সমেত রাত 10টা অবধি মহিলাদেরকে কোতোয়ালি থানার লখনৌতে বসিয়ে রাখা হয়েছিল। আমি লক্ষ্মী সিং যে ওখানে আইজি লখনৌ ছিল তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম, তারপরে তাদেরকে ছাড়া হয়েছে। আপনি জানেন একটা মহিলাকে বড় থেকে রাত 10টা অবধি বসিয়ে রাখা ছিল। এটা অন্যায় নয়? কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল? আমরা জনগণের দাবি তুলছিলাম। জনগণের দাবি তুলতে গিয়ে যদি আমাদের নেতার দিকে অ্যারেস্ট করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি। কৃষ্ণেন্দুর কাছে কৃষ্ণেন্দু, সরাসরি প্রশ্ন। তোমরা আইন মানছো না, তোমরা করোনা ছড়িয়ে দিচ্ছ। বারে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস তোমাদের দিকে আঙুল তুলেছে। আজকে বিক্ষোভ শুরুর আগে তোমাদের নেতাকর্মীদের আটক করা হলো, আমরা সেই ছবি দেখিয়েছি। কি বলবো? শোনো, আমরা যদি আইন না মানি তাহলে তৃণমূল কংগ্রেস আইন মানছে। যেদিনকে মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ফিরাদ হাকিমকে যখন গারদে করা হয়েছিল তখন আইনটাকে তৃণমূল মেরেছিল। কেন্দ্রীয় বাহিনীর ওপর তারা বোমাবর্ষণ করতে গেলে বাদ রেখেছে, ইট পাটকেল নানান কিছু মেরেছে। সেদিন কিন্তু হাজার মানুষ সেদিনকে সেই সিবিআই এর দপ্তরের সামনে ছিল, কোনো কথা বলেনি, কোনো প্রশ্ন করেনি। আর আজকে যত প্রশ্ন আমাদের দিকে, আইন ভাঙছি আমরা। ভুয়ো ভ্যাকসিনটা আপনারা দিচ্ছেন, আপনাদের সরকারটা ভুয়ো। মুখ্যমন্ত্রী ভোটে জিততে পারেনি, মুখ্যমন্ত্রী ভুয়ো, সরকারটা ভুয়ো। ভ্যাকসিন কেন্দ্রীয় থেকে ভ্যাকসিনটা চুরি করছেন আপনারা। ভুয়ো, আপনারা ভ্যাকসিন আমি আসবো। অভিজিৎ আরেক স্পোক পার্সন এসেছে প্রো বিজেপি। আমি অভিজিতের কাছে আসার চেষ্টা করবো। অভিজিৎ, কৃষ্ণেন্দু যেমনটা বলছিলেন, তোমাদের নেতা কর্মীদের ধরে আটক করা হচ্ছে, তোমরা অভিযোগ করছো। কিন্তু তৃণমূল বলছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্য যেগুলি রয়েছে সেখানেও ভুয়ো ভ্যাকসিন কাণ্ড হয়েছে, সেখানেও নানা ঘটনা হয়েছে। তোমরা কাউকে গ্রেফতার করোনি, তোমরা কোনো ব্যবস্থা নাও। মিথ্যা কথা বলছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তৃণমূল কংগ্রেস। আজকে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, তার জন্য বিজেপি নামছে। আমি তপময়ের কাছে আসবো। এক মিনিট। তপময়, খুব সংকীর্ণ জায়গা আলিপুর। আপনারা জানেন আলিপুর খুব সংকীর্ণ জায়গার মধ্যে আমাদের প্রোগ্রামটা করতে হচ্ছে, কারণ সমস্ত জায়গা রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা সেই মতো জায়গার রাস্তার ধারে অনুষ্ঠানটা করছি। তপময়, আমার প্রশ্ন,
যদি তোমরা প্রোটোকল মানো, যদি তোমাদের হচ্ছে করোনা বিধি মেনে এই রাজ্যে চলতে হয়, তাহলে তোমরা কি করে পেট্রোল ডিজেল নিয়ে রাস্তায় নামতে পারো? তোমরা কি করে একই মঞ্চে 30-40 জন বসে চপ ছাকতে পারো, নৌকা চালাতে পারো? তাহলে বিরোধীরা যারা রয়েছে, যারা আজকে বিক্ষোভই করলো না, যারা শুধুমাত্র 3-4 জন দাঁড়িয়েছিলেন তাদেরকেও আটক করা হলো, 5-6 জন দাঁড়িয়েছিলেন তাদেরকেও আটক করা হলো। প্রীতম দত্ত আমার অনুষ্ঠানে আসে, তিনি গাড়ি থেকে নামলেন, আমি শুধু বুম বাড়িয়ে দিলাম। প্রীতম, কি বলবে? তোমাদের এভাবে গ্রেফতার করা হচ্ছে, প্রীতমকেও আটক করা হলো কেন 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 কেন? একটাই কারণ পশ্চিমবঙ্গে ভুয়ো ভ্যাকসিন আবিষ্কার করেছে আমাদের তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের ভুয়ো ভ্যাকসিন নিয়ে বিজেপি কথা বলছে কোন মুখে কথা বলছে? কোন মুখে কথা বলছে? এই কলকাতা পুলিশের দৌলতে কলকাতা পুলিশ। আমার প্রশ্নটা মানে বুঝতে পারো। এক মিনিট সঞ্জয় দা, আসবো আপনি সিনিয়র পার্সন। সঞ্জয় দা, আসবো। আপনি প্রশ্নটা বুঝুন। আমার ইস্যুটা এই মুহূর্তে আমার কাছে ব্রেকিং আসছে। ভুয়া ভ্যাকসিন কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি আমাদের লাগাতার কভারেজ, এবং তারপর সাংবাদিক বৈঠকে ইতিমধ্যে বিজেপি কি বলছে সেখান থেকে শুনবো। আমার সঙ্গে পতাকা হাতে ধরার আগেই, কোনো স্লোগান শাউটিং এর আগেই পুলিশ এসে ঝাঁপিয়ে পড়ছে। এরকম বিষয় যে বিরাট কোনো উগ্রপন্থী কার্যকলাপকে কোনো একটা বিচ্ছিন্ন উপত্যকায় তারা কবজা করবার চেষ্টা করেছেন। আজকেও সারা রাজ্যে আমাদের 4,814 জন কর্মী এবং নেতা গ্রেপ্তার বরণ করেছেন। কলকাতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ দেবশ্রী চৌধুরীকে নামার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে। আমাদের রাজ্যের সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে বারাসাতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে আমাদের এই আন্দোলন সংগঠিত হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ সাউথ, মুর্শিদাবাদ নর্থ, নদিয়ার 2টি জায়গায়, নদিয়া উত্তর এবং নদিয়া দক্ষিণ, বনগাঁ, বারাসত, ব্যারাকপুর, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা পূর্ব এর ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ যে এলাকা আছে, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আসানসোল, বর্ধমান, কাটোয়া, বীরভূম, এই সমস্ত জায়গায় আমরা আমাদের প্রতিটি প্রতিবাদ সামাজিক দূরত্ব বজায় রেখে, কোভিড বিধি মেনে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আমাদের মেমোরেন্ডাম পৌঁছে দেবার চেষ্টা করেছি। কখনো সিএমওএইচের কাছে, কখনো বিডিও এসডিওর কাছে, কখনো জেলা শাসকের কাছে। কিন্তু রাস্তায় নামার সঙ্গে সঙ্গে কোনো মিছিল নয়, কোনো প্রতিবাদী স্লোগান নয়, কোনো প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ নয়, কোনো ধর্ণা নয়, তার আগেই পুলিশ গ্রেপ্তার করছে। এই অভূতপূর্ব পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আবার প্রমাণিত হলো যে তৃতীয়বারের জন্য এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল কংগ্রেসের কোনো পরিবর্তন হয়নি, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তৈরি করেছেন, যে সরকার গণতন্ত্রের প্রাথমিক শর্ত প্রতিবাদ করবার অধিকার, সমালোচনা করবার অধিকার, মত প্রকাশ করবার অধিকার নিয়ে কোনো কথা বলতে পারেন না। যারা পশ্চিমবঙ্গে এই কোভিডকালে মানুষকে ন্যূনতম নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচন কোথাও 3 বছর, কোথাও 2 বছর, কোথাও 1 বছরের বেশি সময় ধরে স্থগিত করে রেখেছেন, যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক হেজিমনিকে এস্টাবলিশ করবার জন্য একচেটি একাধিপত্য এস্টাবলিশ করবার জন্য যারা এই নির্বাচনগুলো করছেন না, যারা পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের সামনে প্রতিবাদ করবার, নিজের কথা বলবার, মিটিং মিছিল করবার, নিজের পতাকা নিয়ে নিজের মত প্রকাশ করবার অধিকারের ব্যবস্থা রাখেননি, তারাই আবার দিল্লি গিয়ে দ্রুত উপনির্বাচন করবার দাবি জানাচ্ছে। বিজেপি কোনো উপনির্বাচন দ্রুত কিংবা বিলম্বিত এর কোনো পক্ষে নয়। আমরা চাই নির্বাচন হোক, নির্বাচন যথাসময়ে হোক, মানুষ তার যোগ্য প্রতিনিধিকে বেছে নিক, গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত হোক, সংসদীয় ব্যবস্থা অটুট থাকুক, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তৈরি হয়েছে সেখানেও নির্বাচন হোক। কিন্তু একটা নির্বাচন না করে পরিস্থিতিকে সম্পূর্ণ ঘোলাটে করে দিয়ে ফাঁকা মাঠে গোল করবার যে তৃণমূল কংগ্রেসের প্রয়াস, এর বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করব এবং গণতান্ত্রিকভাবে যে সমস্ত জায়গায় যাওয়ার প্রয়োজন, সে নির্বাচন কমিশনই হোক, আমাদের রাজ্যপালের কাছে যাওয়া হোক, রাষ্ট্রপতির কাছে যাওয়া হোক, বা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে যেভাবে পশ্চিমবঙ্গে আরেকটা নতুন ধরনের গণতন্ত্র কায়েম করা হয়েছে,
যেভাবে কেন্দ্রীয় প্রকল্পকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তার দলীয় কর্মী সমর্থকদের উপঢৌকন দেওয়ার জন্য ব্যবহার করছেন এবং যেখানে বিরোধী মতাদর্শের সমস্ত মানুষ বঞ্চিত হচ্ছেন। 2,30,00,000-এর বেশি মানুষ এই নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন। ভারতবর্ষের মতো একটি জায়গায় যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, বহুদলীয় ব্যবস্থা আছে, এই বহুদলীয় ব্যবস্থায় 38% ভোট নিঃসন্দেহে তার একটা মানে রাখে। 36% ভোট, 34% ভোট পেয়ে দেশে সরকার তৈরি হয়, কেন্দ্রীয় সরকার তৈরি হয়। 32, 33, 36% মতো ভোটে কোথাও কোথাও রাজ্য সরকার তৈরি হয়। সেখানে এই রাজ্যে 38% মানুষ আমাদের সমর্থন করেছেন, 2,30,00,000-এর বেশি মানুষ আমাদের সমর্থন করেছেন। সেই মানুষের কাছে আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে যে তাদের প্রতিবাদটুকু, তাদের আশা আকাঙ্ক্ষা, কথা ব্যথাগুলো বিধানসভার 4 দেওয়ালের মধ্যে পৌঁছে দেবার বা সরকারি প্রচার মাধ্যমে সরকারের যে বিভিন্ন রকম ব্যবস্থা আছে সেগুলোকে সামান্যতম তারকে প্রভাবিত করবার, কিন্তু সে কাজ এই মুহূর্তে আমরা করতে পারছি না। ধন্যবাদ। ব্রেকিং আসছে আমার কাছে। কি ব্রেকিং আসছে? 1 বছর ঘুরতে না ঘুরতে আবারও চীনের কারসাজি শুরু হলো। কি কারসাজি করছেন তারা? তারা ইতিমধ্যেই কংক্রিটের কনস্ট্রাকশন করছে। কি করছে? ভারতের সঙ্গে সীমানার খুব কাছেই কংক্রিটের ক্যাম্প বানাচ্ছে চীন সেনা। উত্তর সিকিমের নাকুলা থেকে মাত্র কিছু মিটার দূরেই বানানো হচ্ছে এরকম একটি কংক্রিট ক্যাম্প। এই এলাকাতেই গত বছর ভারতের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধেছিল চীন সেনা। এই কংক্রিট ক্যাম্পের ফলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছেই ঘাঁটি বাঁধতে পারবে চীন। 1 বছর আগে যেখানে ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনার হাতাহাতি হয়, সেই জায়গায় কংক্রিটের ক্যাম্প বানাচ্ছে চীন সেনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? দেখো সন্তু, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতের উত্তর সিকিমে, যেখানে কিন্তু গত বছরে কিন্তু সংঘর্ষ বাধে এবং এ বছরেও মে মাসে সংঘর্ষ বাধে ভারতের সেনার সঙ্গে চীন সেনার। সেখানে আবারও তারা সেই একই কাজ করছে, আবার তারা কংক্রিট ক্যাম্প তৈরি করছে এবং মনে করা হচ্ছে ভারতের জন্য বড় সিকিউরিটি ইস্যু এই কংক্রিট ক্যাম্প। তার কারণ হলো যখন ইচ্ছে চীন সেনা চাইবে তখন তারা কিন্তু ভারতের বর্ডারের খুব কাছাকাছি এসে পৌঁছে যেতে পারবে এই কংক্রিট ক্যাম্প থেকে, এবং যে কোনো রকমের ওয়েদার থেকে তাদের কিন্তু রক্ষা করবে এই কংক্রিট ক্যাম্প। তোমাকে মনে করিয়ে রাখি, এর আগে ভারত সেনার ঠেলা খেয়ে চীন সেনা কিন্তু ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র নিউজ এডিটর ময়ূরঞ্জন ঘোষ নিউজ রুম থেকে। ময়ূক, আবারও 1 বছর পর যেই জায়গায় ভারতীয় সেনাদের সঙ্গে হাতাহাতি চীনা সেনার, সেখানে কংক্রিট ক্যাম্প বানাচ্ছে চীন। ময়ূক। একদমই তাই, এবং প্রথমেই জানিয়ে রাখি বাংলার দর্শকদের যে নাকুলা, সেই নাকুলা হচ্ছে নর্থ সিকিমে এবং নাথুলা হচ্ছে ইস্ট সিকিমে। এইখানে যে ঘটনাটা ঘটেছে তা হলো নাকুলাতে। নর্থ সিকিমে এই ধরনের ফরওয়ার্ড ক্যাম্প তৈরি করার কথা ভেবেছে চীন, যেমনটা কিশলয় বলল, এবং খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এই ফরওয়ার্ড ক্যাম্পগুলো তৈরি করতে চীন একটাই জিনিস। আগের বছর আমরা দেখেছিলাম যে তাদের ফরওয়ার্ড মুভমেন্টে তারা কিছুটা আনকমফোর্টেবল ছিল। তার কারণ হচ্ছে যে একের পর এক ভারতীয় সেনা, আমরা দেখেছিলাম লাদাখে গালওয়ান ভ্যালিতে যেভাবে ভারতীয় সেনা অসাধারণ কাজ করেছিল, এবং তার পাশাপাশি যেভাবে বীরত্বের পরিচয় পেয়েছিল ভারতীয় সেনা। তারপরে আমরা দেখেছি যে কূটনৈতিক দৈত্য হয়, আমরা দেখেছি একের পর এক কূটনৈতিক যে কথাবার্তা চলে, ইন্ডিয়া চায়না জয়েন্ট অপারেশনস কথাবার্তা চলে, সেই সমস্ত কিছু দেখেছি। এবার যে জিনিসটা বোঝা যাচ্ছে তা হলো আবার আরেক ধরনের ইনস্টিগেট করার চেষ্টা করছে চায়না, এবং এখানে তারা ঘাঁটি গেড়ে বসে থাকার কথাই পরিকল্পনা করছে। দেখার বিষয়ে ভারত সরকার এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি পজিশনিং নেয়, এবং এখানে দাঁড়িয়ে সফট টার্গেটস যেগুলো আছে, যে পজিশনিং আছে, যে স্ট্র্যাটেজিক লোকেশন আছে, সেগুলো সুরক্ষিত আছে ভারতের এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি। এবং চায়নার দিক থেকে তারা কি করে সেই দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই বেসগুলো, তুমি জানো যে প্রায় 90 থেকে 80টা এরকম ছোট ছোট ক্যাম্প এর আগে তারা তৈরি করেছে। এবার সেগুলোকে পার্মানেন্ট ক্যাম্প তৈরি করার চেষ্টা করছে, এবং সেইগুলো যদি করা হয় তাহলে আবার আরেকবার ভারত এবং চীনের মধ্যে টেনশন বাড়বে, বই কমবে না। সন্তু। একদমই ময়ূক, এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ ময়ূক। আমি ফিরে আসবো আলোচনায়। ময়ূক, আমাদের হচ্ছে নাকি অনুষ্ঠানের যে বিষয় ছিল রণংদেহী ভূমিকায় বিজেপি ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রণংদেহী ভূমিকায় বিজেপি, এবং
এবং কেএমসি অভিযানের পর জেলায় জেলায় বিক্ষোভ, জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। আমি আসবো সঞ্জয় দার কাছে। সঞ্জয় দা, আমার প্রশ্ন, চীনের ঘটনা আপনি শুনলেন, কিন্তু আমাদের এই রাজ্যে বারে বারে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা, এবং ভুয়ো ভ্যাকসিন নিয়ে বারে বারে অসুবিধা হচ্ছে, বারে বারে রাস্তায় নামছে বিজেপি, কিন্তু আপনারা বিক্ষোভ করতে দিচ্ছেন না কেন? আপনারা প্রতিবাদ জানাচ্ছেন না কেন? আপনারাও তো বিরোধিতার আসনে ছিলেন। দেখুন, চীনের ব্যাপারটা যে এইমাত্র আপনি বললেন না, 56 ইঞ্চি সিনাটা, যেটা বলছে 56 ইঞ্চি, যেটা বলছে বুকের ছাতিটা বলেছিল, ওটা এখন 22 ইঞ্চিতে নেমে দাঁড়িয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর বলছি, গণতান্ত্রিক উপায়ে সবার আন্দোলন করার অধিকার আছে, আন্দোলনটা গণতান্ত্রিক উপায়ে করতে হবে তাদেরকে, ঠিক আছে? আর দু নম্বর ব্যাপার, ভারতীয় জনতা পার্টি আজ পর্যন্ত কোনো গঠনমূলক আন্দোলন জনগণের জন্য করেছে? মানুষ দেখেছে আমরা গঠনমূলক আন্দোলন করি না করি 28 দিন ধরে সেই শিবিরের বুকের মধ্যে আমরা আন্দোলন করেছে সিপিএম এর অবদার্থতার জন্য। আজকে আমরা 28 দিন কেন 2 দিন আন্দোলন করি, আপনারা উঠিয়ে দেবেন। 2 দিন আন্দোলন করব, আপনারা আন্দোলন করবেন। সিপিএম এর সঙ্গে আপনারা আন্দোলন করেননি, আপনারা সিঙ্গুর উঠিয়েছেন, আপনারা ভুয়ো ভ্যাকসিন দিচ্ছেন, আপনারা চুরি করছেন, আপনার সরকারটা ভুয়ো, মুখ্যমন্ত্রী ভুয়ো, মুখ্যমন্ত্রী ভোটে জিততে পারেনি, মুখ্যমন্ত্রী নিচে ভুয়ো, সরকারটা ভুয়ো, ভুয়োর বিরুদ্ধে লড়াই করতে যতবার অ্যারেস্ট হবে, আগের 5 তারিখ আমাকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট দিয়ে কিছু হবে না। আপনারা যে পেট্রোপণ্যের মূল্যের জন্য আপনারা এক মিনিট আমি স্পষ্ট করে দিই, আমি জিজ্ঞাসা করবো তোমায়, তুমি যে পার্টিটাকে সমর্থন করো সেই পার্টিটা এক সময় এ বাংলায় বিরোধী রাজনৈতিক দল ছিল, তাহলে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে কেন? ইতিমধ্যে প্রশ্ন করেছে বিজেপি। একটাই প্রশ্ন, মানুষের স্বার্থে তারা বলছেন তারা রাস্তায় নামছেন, কিন্তু বাংলার মানুষের স্বার্থে যখন তারা রাস্তায় নামছেন তাদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না। কারণ কি দেখানো হচ্ছে? করোনা। কিন্তু আমরা কি দেখেছিলাম? নিজাম প্যালেস, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, একের পর এক জায়গায় তৃণমূল কর্মীদের ভিড়, বিক্ষোভ। তাহলে সেই ছবিটা এই ছবিটার মধ্যে এত ডিফারেন্স কেন? নিজাম প্যালেসটা কোনো রাজনৈতিক সমাবেশ ওখানে হয়নি, ওখানকার যারা গিয়েছিলেন তো ওখানে যতই হোক ওখানে আন্দোলন করা হয়েছে, নির্বাচিত সরকারকে বলতে দেবেন নির্বাচিত মানুষ শুনতে পাচ্ছে না, নির্বাচিত সরকারকে হেনস্থা করার জন্য আমরা সেখানে দেখেছি যে তোমাদের হেনস্থা করেছেন, আমরা তোর হেনস্থা করেছে, সিপিএম কে হেনস্থা করেছিল, আপনারা হেনস্থা করেছিলেন। তখন কি আমাদের দেশে কম্পিউটার এসেছিল? ওটা ভুয়া সার্টিফিকেট দিয়েছে, ভুয়া সার্টিফিকেট আপনারা আমি প্রতিবাদ করলাম নরেন্দ্র মোদীর ভুয়া সার্টিফিকেটের বিরুদ্ধে। নরেন্দ্র মোদী যে সার্টিফিকেট কংগ্রেস চক্রান্ত চালাচ্ছে নরেন্দ্র মোদীকে বদনাম করার জন্য, নরেন্দ্র মোদীকে বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেস চক্রান্ত চালাচ্ছে। নরেন্দ্র মোদীর ভুয়া সার্টিফিকেটের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। সামনে লোকসভার ভোট আছে, তার জন্য মানুষকে কোন লোকের রাস্তায় নেমেছে। আজকে পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের যোগান নাই, ভ্যাকসিন পাচ্ছে না। আমি 1978 সালে যে সার্টিফিকেটটা বের করেছে কম্পিউটারাইজ, ওই সার্টিফিকেটটা ভুয়া সার্টিফিকেট ছিল। ভুয়া সার্টিফিকেটের প্রতিবাদে ভুয়া সার্টিফিকেটে প্রতিবাদ জানাচ্ছি। নরেন্দ্র মোদীর গ্র্যাজুয়েট সার্টিফিকেট 1978 সালে কম্পিউটার সার্টিফিকেট, সেটা ভুয়া সার্টিফিকেট ছিল। এই ভুয়া সার্টিফিকেটের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর গ্র্যাজুয়েশনের ভুয়া সার্টিফিকেটের বিরুদ্ধে আমি প্রতিবাদ